হায় আল্লাহ, আমার খালি মনে হয় আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে, বা যদি পেতাম, জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা। 2021 সালে আসিফ নজরুলের পোস্ট 2024 সালে এসে ভুলে গিয়েছেন। একদিন আগে জানিয়ে দিয়েছেন মিডিয়ার হত্যাকাণ্ড নিয়ে কোনো কমিশন হচ্ছে না। 2 দিন আগে আমার সব শেষ ইউটিউবের যে ভিডিও সেখানে বলেছিলাম এবং চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কোনো কমিশন হচ্ছে না। আমি আগে জানলাম কিভাবে? যারা জানিয়েছে তারাই জানিয়েছে যে সামনে অবস্থা খুব ভয়াবহ। এদের ভেতরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে সব ভেজাল চিটা সব এটার ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ইন্ডিয়ান পুরো সেকেন্ড লেয়ারের যা আছে সব এই জায়গায় বসানো। ডক্টর মোহাম্মদ ইউনূস চাইলেও কিছু করতে পারেন। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে রাস্তা একটাই আছে, উনি যে কোনো দিন শুনবেন যে উনি চলে গিয়েছে দেশ থেকে। আমি মনে হচ্ছে যে কি শুনলাম, জাস্ট আমার এটা মনে হচ্ছে, এটা আমি কি শুনলাম, বিডিআর হত্যাকাণ্ড বা পিলখানা হত্যাকাণ্ডের কমিশন কেন গঠিত হচ্ছে না? আমি আসলে এই দেশের মানুষ না, পিলখানা হত্যা নিয়ে একটা আশা বেঁধেছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব, দয়া করে ভিডিওটি পুরোপুরি দেখবেন, সম্পূর্ণ দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সম্মানিত বন্ধুগণ, আসিফ নজরুলকে নিয়ে ওঠা বিতর্ক যেন থামছেই না। আইন উপদেষ্টা আসিফ নজরুলকে ঘিরে রহস্যের জাল তৈরি হচ্ছে। রহস্যের জট কোনোভাবেই কাটছে না আসিফ নজরুলকে নিয়ে। একের পর এক প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সব কিছু ফাঁস করে দিচ্ছে আমাদের সকলের প্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই। আজকে আবারও তিনি আসিফ নজরুলকে নিয়ে কথা বলেছে নতুন একটি ভিডিও বার্তায়। তিনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে আসিফ নজরুলকে নিয়ে। সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই বলেছিল গত 2 দিন আগে যে তিনি চ্যালেঞ্জ দিয়েছিল যে বিডিআর বিদ্রোহ নিয়ে, বিডিআর হত্যাকাণ্ডে জড়িতদের কোনো বিচার হবে না, বিডিআর বিদ্রোহ নিয়ে কোনো কমিশন গঠন করবে না এই সরকার। সেটা কিন্তু সত্য প্রমাণ হয়েছে। সাংবাদিক ইলিয়াস যেটা বলছে সেটাই কিন্তু হচ্ছে। চলুন কথা না বাড়িয়ে নতুন করে আবার কি তথ্য দিল এই সরকারের মধ্যে, কারা দেশ নিয়ে ষড়যন্ত্র চক্রান্ত করছে, সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের মুখ থেকে আমরা শুনে আসি, তারপরে বিস্তারিত আলোচনা করি। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে এবং যদি পারেন ভিডিওটি শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবের কাছে। হায় আল্লাহ, আমার খালি মনে হয় আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে, বা যদি পেতাম, জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা। আসসালামু আলাইকুম। 2021 সালে আসিফ নজরুলের পোস্ট 2024 সালে এসে ভুলে গিয়েছেন। একদিন আগে জানিয়ে দিয়েছেন মিডিয়ার হত্যাকাণ্ড নিয়ে কোনো কমিশন হচ্ছে না। 2 দিন আগে আমার সব শেষ ইউটিউবের যে ভিডিও সেখানে বলেছিলাম এবং চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কোনো কমিশন হচ্ছে না। আমি আগে জানলাম কিভাবে? যারা জানিয়েছে তারাই জানিয়েছে যে সামনে অবস্থা খুব ভয়াবহ। বিএনপি জামায়াত সহ অনেক লোকজন আছেন, তাদের কিছু লোকজন মুখ পুষা ফেলেন যে ইলিয়াস ভাই হলো গিয়ে আমাদের শত্রু, ইলিয়াস ভাই মনে হয় নতুন কিছু বোধহয় চায়। আমরা নতুন কিছু চাই না, আমরা এই দেশে নির্বাচিত সরকারই চাই। কিন্তু এই সরকারের কাছে আমাদের কিছু চাওয়া ছিল, সেই চাওয়াগুলো পূরণ যে হবে না সেটা কবে জানলাম? বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যেসব জওয়ানরা জেলখানায় আছে, আমি কল্পনাও করি নাই যে 5 তারিখের পরে প্রথম শুনানি যেটা হইল সেখানে তাদেরকে ছাড়বে না। কিন্তু ছাড়া হয়নি। কেন ছাড়া হয় নাই? এটা আমাকে প্রচন্ড রকমের অবাক করেছে। তারপর থেকে কিন্তু আমি এই আসিফ নজরুলদের আপনার করা শুরু করেছি। কারণ কি, খবর তো আছে যে বিডিআর এর এই যে জওয়ান, এই বিডিআর জওয়ানদেরকে তারা ছাড়বে না। কারণ এদের কাছে অনেক তথ্য আছে, যে তথ্য তারা বের করতে চায় না। 5 তারিখ থেকে আজ পর্যন্ত মাঝখানে 2 জন জওয়ানকে মারা হয়েছে। সামনে 9 তারিখে একটা শুনানি আছে, জামিন শুনানি, 4 নম্বর শুনানি 5 তারিখের পরে। 3টা শুনানির ভেতরে যে ছাত্র নেতারা আছেন, সমন্বয়করা, তাদেরকেও আমি বলেছি যে ওদের শুনানির দিন যাবেন। সব শেষ শুনানিতেও তাদেরকে খুব অনুরোধ করেছিলাম যাবেন, কেউ যায় নাই, কোনো মিডিয়াও যায় না, তাদেরকে না করে দেওয়া হয় এইসব বেশি আলোচনায় না আনতে। 9 তারিখে আরেকটা আছে, আমি প্রথম যেদিন দেখলাম যে এরা কেউ যায় না, সব শেষ তাদেরকে অনুরোধ করলাম, হাসনাত সহ সবাইকে অনুরোধ করলাম যে ভাই একটু যায় ওদের এটার ব্যাপারে, ওরা এখানে পরিবারগুলো থাকবে। সেই পরিবারগুলো দেশের বিভিন্ন জায়গা থেকে আসলো,
কেউ গেল না, জামিন হয় না, একটার পর তিনটা শুনানি গেল, 4 নম্বর শুনানি। বিডিআর হত্যাকাণ্ডের বিচার যদি হয় তাহলে এই দেশে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। এই কারণে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তারা বিচার করবে না। আপনাদের মনে আছে বিএনপির পিন্টু ভাইকে জেলখানায় স্বাভাবিক মৃত্যু হয় নাই, তাকে মেরে ফেলা হয়েছে। কারণ পিন্টু ভাইকে যদি বাঁচিয়ে রাখতো তাহলে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে অনেক ঘটনা বের হয়ে যেত, এই কারণে তাকে মারা হয়েছে। এখন এই যে বিডিআর এর যারা সৈনিক আছে, এটা আমার কাছে কেউ কিছু বলে না, কিন্তু আমার ধারণা ধরেন সব শেষ এখানে যে এই শুনানির পরের যে মাঝখানে যে সময়টা, এই সময়ের ভেতরে তারা একটা পরিকল্পনা করতে হবে। যেহেতু এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, আমরা এখান থেকে কয়েকজন সৈনিক ছাড়বো, সবাইকে ছাড়বে না, কান কেটে ফেলে দেবো যদি সৈনিকদের সবাইকে ছাড়ে। আরেকটা চ্যালেঞ্জ নিলাম, যান ভিডিও রেখে দিলাম, তো ভিডিওটা রেখে দেন 9 তারিখ, জানুয়ারি 9 তারিখের পরে, তারপরে এটা নিয়ে আপনারা চ্যালেঞ্জ আমার এটা গ্রহণ করবেন। তো এদেরকে ছাড়া হবে না। প্রথম ঘটনার পর থেকে বুঝলাম যে না, আমরা তো আসলে বিজয় উদযাপন করলাম, এত নাচাগানা করলাম, এই সরকার তো আসলে আমাদের সরকার না। এদের ভেতরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে সব ভেজাল চিটা সব এটার ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ইন্ডিয়ান পুরো সেকেন্ড লেয়ারের যা আছে সব এই জায়গায় বসানো। ডক্টর মোহাম্মদ ইউনূস চাইলেও কিছু করতে পারে না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে রাস্তা একটাই আছে, উনি যে কোনো দিন শুনবেন যে উনি চলে গিয়েছে দেশ থেকে। এরপরে কি হবে? পুরো সেট আপ সাজিয়েছে আসিফ নজরুল, মাহফুজ আলম, মতিউর রহমান, সব জায়গায়। গত সপ্তাহে এই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন যে 25-এর মাঝামাঝি বা শেষের দিকে আমরা একটা নির্বাচনের দিকে করি। তিনারা যাবেন না, তিনাদের কথা 26-এর শেষে গিয়ে আমরা করবো, চিন্তা করবো। এর মাঝখানে সেট আপ শেষ হয়ে যাবে, সব শেষ। বিএনপির ভাইদেরকে বলতে চাই, সব শেষ। দুদকের একজন চেয়ারম্যান আপনাদের দলের ক্যান্ডিডেট ছিল, সে বিএনপি করে না, খুব সৎ মানুষ। বিএনপির ওই চয়েসটা ভয়ঙ্কর রকমের খুবই সুন্দর একটা ছিল। এই আমার জীবনে আমি যত মানুষ সম্পর্কে জানি, একজন মানুষ হিসেবে জানতে পারি, এই বিচারক মোতাহার হোসেন তাদের মধ্যে একজন সৎ মানুষ। এই মানুষটাকে হইতে দেয়নি আসিফ নজরুল, এই রেজওয়ানা বন্যা, ওয়াহিদ মাহমুদেরা হইতে দেয়নি। ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূসও চেয়েছিল এই হোক, তাকে হইতে দেওয়া হয়নি। অতএব বিএনপির লোকজন খুব সাবধানে কথা বলেন। আমাদের মির্জা আব্বাস ভাই বলল যে করবে। বিদেশে কিছু লোকজন বসা খায় দেয়, কাম পায় না, ইউটিউবে কথাবার্তা বলে। মির্জা আব্বাস ভাই এই কথাটার জন্য কোন এক জায়গায় সরি বলে দেন। তার একদিন আগে সম্ভবত পিনাকিদা তার ব্যাপারে একটু কথা বলছিল, এই জন্য তিনি এটা বলে ফেলেন। 6 মাস হয় নাই ভাই এখনো। 6 মাস আগে আপনাদের পক্ষে কথা বলার মতো আমরা ছাড়া কেউ ছিল না। আবার পরের 6 মাস পরে না আবার সেরকম পরিস্থিতি আসে কিনা, ইউ নেভার নো। খুব সাবধানে একটু কথা বলতে হবে। হ্যাঁ, আমরা আপনাদেরকে যদি কোনো কথা বলে থাকি তাহলে সেটা মনে রাখবেন, আপনাদের ভালোর জন্যই বলছি। এত মুখ পুষে ফেলা উচিত না। তারেক রহমান যে কথাগুলো বলছে, ভেতরে কি হচ্ছে, ঈদের পরেই এই সরকারের বিরুদ্ধে জামাত এবং বিএনপিকে মিলেমিশে আন্দোলনে নামতে হয় কিনা একটু অপেক্ষা করেন। বিডিআর হত্যাকাণ্ডের প্রতিটা পরতে ইন্ডিয়া জড়িত থাকা, আওয়ামী লীগের যে নীল নকশা সেটা জড়িয়ে আছে। সাগর রুনিনিয়ানা বলে বিচার করেন। আসিফ নজরুল প্যান্ট ভিজায় ফেলতো সাগর রুনিরে নিয়ে কথা বলতে বলতে, কই সেই বিচার? শাপলা চত্বর হত্যাকাণ্ড, কই সেই বিচার? যারা গুমের শিকার তারা কই? আপনাদের সময় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এখন পর্যন্ত 5 মাস বাতিল করা যায় না, সময় পান না, সিনেমা দেখতে জানাবেন না। শামা ওবায়দকে নিয়ে হলের ভিতর অন্ধকারে যায় বসেন। তো আমরা বুঝি না এগুলি কিছু। আপনারা সিনেমা দেখতে যাওয়ার সময় পান, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করার সময় পান না। এখন পর্যন্ত হাজার হাজার বিএনপি জামাতের লোকজন জেলখানায় বন্দী। গত সপ্তাহে ডান্ডাবেরি পরিয়ে জামাত শিবিরের সাবেক সভাপতিকে রাজশাহী কোর্টে তোলা হয়েছে। আমার ফেসবুকে সেই ছবি দিয়েছি, ভিডিও দিয়ে রেখেছি। কেন এখনো পর্যন্ত সেটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া যায় নাই? কিসের জন্য? আরো কত বছর সময় চান? বসে বসে লুটপাট করবেন। আমার এই নেতা ফোন করে, ওই নেতা ফোন করে, ইলিয়াস ভাই এরা তো আমাদেরই লোক, এদের সাথে এরকম করলে তৃতীয় পক্ষ ঢুকবে। আর ভাই এরা আপনার লোক হইতে পারে, আমার লোক না। আমি তো আপনার দলের কেউ না, আমি তো বিএনপি জামাতের লোক না। বিএনপি জামাতের টাকা নিয়ে আমি কি আমার সংসার চালাই নাকি? আমি আপনার টাকায় কথা বলবো? আমি আমার যে সমস্যা, আমার সমস্যা ইন্ডিয়ায়। অথবা আমার ওইটা না পাইলে তো আমি মনে করবো না এই দেশ স্বাধীন হয়েছে। ওনাদের কথা হইলো বিপিনুর, ইলিয়াস ভাই দেখেন এখানে তো অনেক কিছু করা যায় নাই। আসিফ নজরুল পর্যন্ত সে আমার ফোন করে ওই একই গান, ইলিয়াস কি অবস্থা ভাই, আপনি তো বলছেন ওখানে বসে বসে এখানে তো অনেক সমস্যা ভাই, অনেক চাপ। আপনারা এত চাপ নিয়ে কাজ করতে বলছে কে? আসিফ নজরুল, বিপিনুরও একই, আরো কয়েকজন রাজনীতিবিদ একই আলাপ। এদের অনেক চাপ, কাজ করতে পারে না। এত চাপ, মানুষ তো জীবন দিয়েছে এই দেশে, আবার নামবে দরকার হইলে। আপনি বলেন কি করা লাগবে, বলেন, তারা আসবে, আবারও রাস্তায় নামবে, আবারও জীবন দিবে। কোথা থেকে চাপটা আসে, কারা চাপ দেয় বলে দেন।
এইভাবে চাপ মনে মনে আপনি চাপ মনে করে তারপরে সবাই মিলেমিশে ভাগ বাটোয়ারা করে খাবেন, এই জন্য 2000 মানুষ জীবন দেয়নি। অতএব যারা মনে করেন যে আসিফ নজরুল্লাহ তাদের তৃতীয় পক্ষ, সারা অন্য কিছু, আসিফ নজরুল্লাহ তৃতীয় পক্ষ, তারাই আপনাদেরকে বিএনপি এবং জামায়াতকে মাইনাস করার জন্য আপনারা মনে করছেন বিএনপির কিছু লোকজনের এই সুবিধা, কি সুবিধা দিয়েছে, গরুর হাট, মাঠ আর ঘাট, এগুলো আপনারা এখন দখল করে খাচ্ছেন, তাই না? তো এটা খেয়েই খুশি। আর কিছু মামলা বাণিজ্য, তদবির বাণিজ্য টাণিজ্য হচ্ছে ওই জায়গায়, এইসবই 2 নম্বরই কিছু কাজ, আর কিছু জায়গায় চাঁদাবাজিও হচ্ছে, এগুলো করে বিএনপি জামাত খুশি। কিন্তু এইটা চিন্তা করেন নাই যে আপনাদেরকে দিয়ে এগুলো করিয়ে তারপরে তারা সারা দেশে বোঝানোর চেষ্টা করছে বিএনপি বিশাল চাঁদাবাজ একটা দল, জামাত ইসলাম বিশাল চাঁদাবাজ একটা দল, এরা হচ্ছে গিয়ে এই আওয়ামী লীগের লোকজনকে তারা দিচ্ছে। এই মিডিয়া, সেই মিডিয়া যারা কিনা আপনাদের কথা বলেন, আপনাদের নাম তারেক রহমানের বক্তব্য চালায় না এরা, তারেক রহমানের নাম বলার আগে তাকে খাম্বা টাম্বা এগুলো বলে কথা বলতো, মনে নাই? এই মিডিয়া সেই মিডিয়া একটাও চেঞ্জ করে নাই, সব ওই জায়গাতেই আছে, শুধু সময়ের অপেক্ষায় আছে। সব সেটআপ ঠিক হইলে এই যে চিন্তা করছেন না, সবকিছু চেঞ্জ হয়ে যাবে। এই যে গোয়েন্দা সংস্থা, আপনার কি মনে হয় মানব জমিন নিউজ করেছে, দেখেছেন গত পরশুদিন কি বলেছে তারা, যে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসে 1 ঘন্টা কোনো হিসাব ছিল না, এই 1 ঘন্টা তিনি কোথায় ছিলেন? সে 1 ঘন্টা মানব জমিন বলেছে সে সেনাপ্রধানের সাথে ছিল। কেন? ডক্টর ইউনূসকে বাইপাস করে সেনাপ্রধানের সাথে পররাষ্ট্র সচিবের এই বৈঠক কে করিয়ে দিয়েছে? এটা খুঁজে বের করতে হবে। যারা মনে করছেন তৃতীয় পক্ষ, দিন যত যাবে তত বিএনপি এবং জামায়াতের জন্য এই দেশ কঠিন হয়ে দাঁড়াবে। যারা মনে করেন যে না, ওদেরকে আরো সময় দেওয়া উচিত, ইলিয়াস ভাই এখন এত এইসব নিয়ে কথা বলার দরকার নাই, আচ্ছা ধরেন দুর্নীতি দমন কমিশন সব শেষ, যেটা বিএনপি চেয়েছিল একজনকে বসতে দেয়নি। পুলিশের ভেতরে আপনি দেখেন ডিএমপি কমিশনার, আইজিপি, কেন বাইরে থেকে আনতে হবে কেন? পুলিশের ভেতরে ডেডিকেটেড ছিল না, ডিপ্রাইভড অফিসার ছিল না, যারা কিনা মনে করেন যে একজন এসপি আছে, ডিআইজি আছে, তারা কি প্রমোশন দিয়ে উঠানো যেত না? বাইরে থেকে কেন আনতে হইলো? যারা কিনা প্রথম আলোতে কলাম লিখতো, কেন এছাড়া কেউ ছিল না? বিষয়টা খুব পরিষ্কার ভাবে সাদা চোখে দেখতে হবে যে আসিফ নজরুল হঠাৎ করে 3 তারিখে বিশাল আকারে রাস্তায় নেমে একদম ছাত্রদের সাথে হাতে হাত দিয়ে তারপর রাস্তায় নেমে গেল, এই ফারুকি টারুকি এরা হঠাৎ করে রাস্তায় চলে আসলো, কোনো কিছুই এমনিতে হয় না। এগুলো সবগুলোর পেছনে কারণ আছে। এরা কেন এসেছে, কেন এদের সাথে মিলেছে, কিভাবে এরা সরকারে চলে আসলো, কিভাবে উপদেষ্টা হয়ে যাচ্ছে, এগুলো সব হিসেব মেলাইতে হবে। সো বিএনপির যেসব নেতারা আপনার ওই সময় মতো গিয়ে তারপরে আপনাদের সামনে বলবে যে হায় হায় কি করলো, ইলিয়াস আগে যা বলেছিল সেটাই তো ঠিক হইলো, তাদের কিন্তু সমস্যা হবে না। সমস্যা হবে কার জানেন? সমস্যা হবে খালেদা জিয়ার, সমস্যা হবে তারেক রহমানের, সমস্যা হবে আপনারা যারা ধান খেতে কিছুদিন আগে ঘুমাইতেন তাদের। একই রকম জামাতের নেতাদের উপরে আবারও চরম, এই যে ডাক্তার শফিকুর রহমান থেকে শুরু করে ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ, যারা যারা আছে, কি টর্চার, কি নির্যাতন এদেরকে সহ্য করতে। এখন পর্যন্ত এটিএম আজহার ভাই কেন জেলখানায়, গোলাম পারোয়ার কি কষ্ট সহ্য করেছে, মানে জামিন হয়েছে, জামিন হওয়ার পরে আবার ঢুকিয়ে রেখেছে, পুরো সময়টাই জেলখানায়। কিন্তু কিছু নেতা যাদেরকে নিয়ে আমরা কথা বলি, তাহের মিয়ার তো কিছু হয় নাই, তাহের মিয়ার খুব বেশি কষ্ট সহ্য করা লাগেনি। এগুলো একটু হিসাব মিলাইতে হবে যে কাদের সাথে এদেরই ছিল। ডক্টর আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় থাকে, ছাত্রলীগ গিয়েও তারা একদিন একটা গুতা দেয়নি। কারা তাদেরকে মেসেজ দিয়ে রেখেছে যে আসিফ নজরুলকে কিছু বলা যাবে না, একদিন জেলখানায় যাইতে হইলো না, এত বড় বড় কথাবার্তা বলেও। আমি এটা নিয়ে ঘাটাঘাটি করতে চাই না। কথা হইল যে দেশ স্বাধীন হয়েছে, এখন আমাদের হাতে সময় আছে। আমরা এই সাগররুনি হত্যাকাণ্ড বলেন, শাপলা চত্বরের হত্যাকাণ্ড বলেন, গুম, যারা এখন পর্যন্ত জেলখানায় আছে, বিডিআর এর জওয়ান, বিডিআর এর অফিসার যাদেরকে হত্যা করা হয়েছে সেটার বিচার, এই সবগুলোর বিচার হইতে হবে। 21শে আগস্ট থেকে শুরু করে উদিচি, ছায়ানট, যেখানে যেখানে বোমা হামলা হয়েছে এগুলোর বিচার হইতে হবে। শুধু বিএনপির লোকজনকে আপনি এখান থেকে মামলা থেকে অব্যাহতি দিবেন না, এটা তদন্ত হইতে হবে কারা করেছে। তারেক রহমান করে নাই, লুৎফুজ্জামান বাবর করে নাই, তাহলে করেছে কারা? এদের ভেতরে একটা বিশাল আকারের আপনি সবটা যদি চিন্তা করেন না, দেখবেন ইন্ডিয়ার জায়গাগুলোতে হাত দেওয়া হচ্ছে না। আপনি দেখেন মিডিয়ার জওয়ান, তাদেরকে ছাড়া হচ্ছে না। লুৎফুজ্জামান বাবর, গিয়াসউদ্দিন আল মামুনকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে, লুৎফুজ্জামান বাবরকে ছাড়া হচ্ছে না। ডিজিএফ এর আপনার সাবেক যেই কর্মকর্তা রেজ্জাকুল হায়দারকে ছাড়া হচ্ছে না, কিন্তু আব্দুর রহিম ওনাকে কিন্তু মেরে ফেলা হয়েছে। এইভাবে যারা যারা এখন পর্যন্ত এদের বিপক্ষে, যাদেরকে দিয়ে ইন্ডিয়ার এইসব জিনিস সব বের হয়ে যাবে, তাদেরকে দেখবেন আস্তে আস্তে মেরে ফেলা হচ্ছে। রাস্তাঘাটেও দেখবেন এখন অনেক দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে। এগুলো এইভাবে খুব সুপরিকল্পিতভাবে তারা তাদের জায়গাগুলো পরিষ্কার করছে, খালি দেখছে যে কারা আমাদের বিপক্ষে, তারপরে তারা ঠিকই আবার ছবল দেবে। যাই হোক দর্শক, আপনাদেরকে আমার শেষ যে বক্তব্য সেটা আমি আপনাদের জানাইতে চাই। নিজেকে আসলেই মাঝে মধ্যে খুব
অসহায় মনে হয়, যে মনে হচ্ছে কিনা আমরাই কি করছি কিনা, আমরাই কি ভুল পথে হাঁটছি কিনা, এটা নিয়েও না চিন্তা করি। তো চিন্তা করে পাই না আসলে, মানে এত মানুষ, এত বিশাল একটা দেশ ভাই, এত বড় একটা ঘটনার পরে কারো কি ইচ্ছা করে না যে না দেশটা আসলে একটু ভালো কিছু হোক? সব মনে হচ্ছে তারা ক্ষমতায় এসে কিছু টাকা পয়সা লুটপাট করবে, সেই আওয়ামী লীগের মতো একইভাবে চলবে দেশ। এই দেশের জন্য কি করলেন রে ভাই? জিনিসপত্রের দাম থেকে শুরু করে কোনো জায়গায় কার্যকর কোনো পদক্ষেপ নাই, তারা সিনেমা দেখতে যায়। এইভাবে দেশই করার জন্য এতগুলি মানুষ মারা গেল। তো আপনাদের কাছে অনুরোধ ভাই, এগুলি দেখলে খারাপ লাগে, যদি এইসব সব ছায়া দিয়ে যদি চুপ থাকতে পারতাম তাহলে অনেক ভালো থাকতাম। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কি ইলিয়াস ভাইয়ের কথা সত্য হয়েছে? আরো সত্য হবে। যতগুলা কথা বলছে না অধিকাংশ সত্য হয়েছে, আর যেইগুলা সত্য হয় না এখনো সেইগুলা অতি দ্রুতই সত্য হবে। টুডে আর টুমরো সবাই দেখতে পারবে যে কে আসল আর কে নকল, কে বিরিয়ানি আর কে উবার, সবাই দেখতে পারবে। যাই হোক, ইলিয়াস ভাই, পিনাকি দাদা, তারপরে কনক সানোয়ার, এদেরকে আইডল মানছিলাম, বিশেষ করে ইলিয়াস ভাই, তাকে গুরু মানতাম। তাকে দেখেই অনুপ্রাণিত হয়ে কথা বলি, আপনাদেরকে 2-4 কথা শোনাই। তাকে দেখেই, তার সাহসিকতা দেখেই সাহস পাইছি আজকে কথা বলছি। আপনারা যারা আমাকে অনেক দিন ধরে দেখছেন কি সাহসিকতার সাথে কথা বলছি, কাউকে ছাড় দিয়ে কথা বলি নাই। ইলিয়াস ভাই 2 দিন আগে কি বলছিল যে বিডিআর হত্যাকাণ্ডের যে কমিশনটা করবে না, সেটাই হয়েছে, বাদ দেওয়া হয়েছে। আজকে 2024 সালের ডিসেম্বর মাস, আমি বাংলাদেশের মানুষের সামনে ভিডিওতে বলে যাচ্ছি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন করবে না তারা। কোনো কিছুই যে হচ্ছে না, মানে ইন্ডিয়ার ব্যাপারে সব জায়গায় চুপ, সবকিছুতে কাজ চলছে, এটা চলছে, ওটা, ইন্ডিয়ার ব্যাপারে সবকিছু চুপ। বিডিআর এর জওয়ানরা এখন পর্যন্ত জেলখানায় কেন থাকবে? কাকে খুশি করার জন্য? বিডিআর হত্যাকাণ্ড এই আপনার কমিশন বাদ দেওয়া হয়েছে। কেন বাদ দেওয়া হইলো বলেন? কেন বাদ দেওয়া হইলো? কারণ এটা বাদ দেওয়া হয়েছে এই জন্যই যে এটা সম্পূর্ণ ইন্ডিয়া প্ল্যান করে করছিল। জেলে যারা বিডিআর এর সৈন্যরা আছে, ওরা নিজেরা বলছে, কথাগুলো শোনেন। 50-60 জন বিডিআর যারা নিরপরাধ, তারা বলেছে যে বিশ্বাস করবেন কি জানি না, ওইখানে সেদিন যারা গুলি করেছে, যারা হত্যা করেছে, তারা আসলে বাংলাদেশের কেউ ছিল না। এরা অবশ্যই ওই ভারত থেকে এসেছিল এবং ষড়যন্ত্রমূলক আমাদের পোশাক পরে কিভাবে ঢুকেছে তাদেরকে চিনতে পারতেছিলাম না। আপনারা তো কথাগুলো শুনলেন। এই হত্যাকাণ্ড বাংলাদেশের একজন বিডিআর সদস্য সেনাবাহিনীর সদস্যদের উপর গুলি চালায় নাই, গুলি চালাইছিল ইন্ডিয়া থেকে এসে পোশাক পরে। তো এখন এটা যদি তদন্ত হয়, আসল তথ্য বের হয়ে যাবে, তখন তো ইন্ডিয়ার জবাব দিয়ে দিতে হবে। এই জন্য কমিশন বাতিল করা হয়েছে। হ্যাঁ, আপনারা ইলিয়াসরা চিনলেন না, গুরু চিনলেন না এখনো। গুরু চিনবেন, গুরু যেগুলা কথা বলছে না সবগুলাই সামনে আসবে। এই যে আসিফ নজরুলের যে কথাগুলো বলছে দেখতে পারবেন, প্রথম আলো, তারপরে যে আপনার ডেইলি স্টার, যাদেরকে নিয়ে কথা বলছে সবগুলাই অতি দ্রুতই প্রমাণিত হবে। কারণ এই আগামীর বাংলাদেশ যদি কেউ স্বপ্ন দেখে আবার ইন্ডিয়াকে নিয়েই গড়বে, ইন্ডিয়ার কথা মতো চলবে, দুঃস্বপ্ন দেখতেছে। আমরা হইতে দিব না, এটা আমরা হইতে দেব না। যেমন 24-এর আন্দোলন হবে, এটা কেউ চিন্তাও করতে পারে না, আন্দোলন হয়েছে। তো এমন যদি কেউ প্ল্যান করে ইন ফিউচারে, আমরাও ক্ষুদ্র ক্ষুদ্র থেকে শুরু করে একটা বিস্ফোরক ঘটাই দিব। 3 তারিখ একজন বিডিআর সদস্য আমার কাছে আসলেন জেলখানায়, বনফুল অফিসে একটা ফলের ঝুড়ি মাথায় নিয়ে আসলেন। তো ফল বিক্রেতা সেজে আমার কাছে এসে বলছেন, তারেক ভাই, আমাদের মনে হচ্ছে শেখ হাসিনার পতন হবে, আপনারা মনে হয় বের হয়ে যাবেন। হ্যাঁ, এবং আমি তো কাছে আসছি, শীঘ্র দাঁড়ায় আছি। হঠাৎ করে সে বসে গেল এবং আমার পা ধরলো, ধরে বলতেছে, ভাই, আমরা কোনো সেনা অফিসারকে হত্যা করিনি, আমাদেরকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে, আপনারা বাহিরে একটু গিয়ে আমাদের কথা বলবেন, আপনারা বের হবেন। মানে উনি এমনভাবে বলতেছে, ওনার চোখ মুখ দেখে মনে হচ্ছিল যে আসলেই শেখ হাসিনার পতন হবে। 3 তারিখে উনি এসে বলতেছে, এবং বছরের পরে বছর জেলে আছে, সুঠম দেহ, লম্বা চড়া, ফল বিক্রেতা হিসেবে মানে হয়ে আমার সেলের সামনে এসে আমার এরকমভাবে পা ধরে গেছে, বলছে আমাদের কথা একটু বলেন। তো আমি জেল থেকে বের হওয়ার পর থেকেই বারবার কথা বলছি এবং আতঙ্কে থাকি যে আমি না আবার সেনাবাহিনীর বিরুদ্ধে বলছি। হ্যাঁ, কারণ একটা গুজব রটে গেছে। দেখেন কি ন্যারেটিভটা দাঁড় করাইছে, বিডিআর হত্যাকাণ্ড মানে সেনা অফিসারদেরকে বিডিআর হত্যা করেছে। পিলখানা হত্যাকাণ্ড প্রথমে আমরা বলতাম, ওইটাকে সরায়ে প্রচার করা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ড। এই জন্য আমি আগামীকালকের যে আমাদের প্রোগ্রাম, সেই প্রোগ্রামের নাম সেট করেছি যে পিলখানার হত্যাকাণ্ড। আমি একটু দেখাচ্ছি, এই যে পিলখানার হত্যাকাণ্ড, এটা আমাদের আগামীকালের প্রোগ্রাম এটা, ঠিক আছে? তো আজকে আমি মনে হচ্ছে যে কি শুনলাম, জাস্ট আমার এটা মনে হচ্ছে, এটা আমি কি শুনলাম, বিডিআর হত্যাকাণ্ড বা পিলখানা হত্যাকাণ্ডের কমিশন কেন গঠিত হচ্ছে না, তার একটা সারমর্ম এবং সারাংশ দিয়ে গেছে। আমি আসলে এই দেশের মানুষ না,
পিলখানা হত্যা নিয়ে একটা আশা বেঁধেছিল যে শেখ হাসিনার আমলে বিচার হবে না, আমরা যদি কোনোভাবে যদি এই সরকার পরিবর্তন করতে পারি তাহলে হয়তো বা পিলখানা হত্যার বিচার হবে। কিন্তু ধরেন এই মানে কি বলবো, আশ্চর্য যে আদালত দিয়ে একটা বিষয় সরায় নেওয়া হলো আদালতের আদেশে, যে এইটা আদালতে মামলা চলমান আছে। আজকে আমি বলবো যে মামলাগুলো চলমান আছে সেই মামলাগুলোতে কাদেরকে ফাঁসানো হয়েছে, আসামি কারা, এবং সেই মামলা দিয়ে সত্যিকার ঘটনা উদ্ঘাটন সম্ভব কিনা। আপনাদেরকে বলি, সত্যিকারের উদ্দেশ্যে যারা হলো কালপ্রিট, যাদের বিবাদী হওয়ার কথা, তারা যদি বিবাদী না হয় কোনো একটা মামলায়, তাহলে ওই মামলার বিচার কোনোদিন গন্তব্যে পৌঁছাবে? জাস্ট হ্যাঁ এবং না। মানে আপনার ভাইকে হত্যা করেছে যে, তাকে বাদ দিয়ে অন্যদেরকে আসামি করা হয়েছে, তাহলে এই মামলার গন্তব্য কোনোদিন খুনির কাছে পৌঁছাবে? বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা সেম একইভাবে, যারা খুনি তাদেরকে বাদ দিয়ে নিরীহ বিডিআর জওয়ানদেরকে আটক করে রাখা হয়েছে। তাদের চোখের দিকে তাকানো যায় না, চোখের দিকে আমার পা ধরে বসছে ফল বিক্রেতা হয়ে এসে জেলখানায় যখন ছিলাম। তারেক ভাই আমাদের বিষয়ে কথা বলবেন। জেল থেকে বের হয়ে আসার পরেও আমাকে অনেকবার চিরকুট পাঠিয়েছে যে আমাদের বিষয়গুলো বলেন, আমরা এইরকম না, আমরা খুন করতে পারি না, আমাদের দেশের সন্তানকে খুন করতে পারি না। যে জিনিসগুলো পাওয়া গেছে, ইন্ডিয়ান উইপেন্স পাওয়া গেছে, এই আলামতগুলো জমা দেওয়া হয়েছিল। আজকে কি বললো মুস্তাফি সাহেব, যে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেবের কাছে এই আলামতগুলো জমা দেওয়া ছিল। এই আলামতগুলো যদি ওনার কাছে জমা দেওয়া থাকে, সমস্যা কোথায়? সমস্যা কোথায়? মানে এইখানে তাপসের নাম বেরিয়ে আসবে। তাপস আপনার কে হয়? তাপস কে হয়? সেনাপ্রধানের কে হয়? জাহাঙ্গীর ভাই আপনার কে হয়? বলেন। জাহাঙ্গীর কবির নানকের নাম বের হয়ে আসবে, কে হয় আপনাদের? শেখ পরিবারের নাম বের হয়ে আসবে, কে হয়? আজকে একটা প্রশ্ন করছি, আপনারা নিজ উদ্যোগে শেখ পরিবারের প্রত্যেকটি সদস্যকে যারা গণহত্যায় অভিযুক্ত তাদেরকে পার করে দিয়েছেন আপনাদের উদ্যোগে। হ্যাঁ, কিছু কিছু আওয়ামী দোসররা, সন্ত্রাসীরা, শেখ পরিবারের লোকেরা সাংবাদিকদের গাড়িতে গেছে, আর কিছু কিছু সেনাবাহিনীর গাড়িতে পার হয়েছে একবারে সীমান্ত পর্যন্ত নিজ উদ্যোগে। যেভাবে শেখ হাসিনাকে হেলিকপ্টার করে পার করে দিয়েছেন, সেইভাবে এই আওয়ামী দোসরদেরকে গাড়িতে করে পার করে দেওয়া হয়েছে। আপনারা দিচ্ছেন, আপনাদেরকে এই অধিকার দিচ্ছে এই কম্প্রোমাইজ করার। 2000 মানুষকে হত্যা করেছে, আরো কত মানুষকে হত্যা করলে একটা মানুষকে বিচারের সম্মুখীন করা ন্যায়সঙ্গত হয়? আপনাদেরকে একটা কথা বলি, আমাদের সামরিক সদস্য বা সেনা সদস্য সাবেক যারা আছেন, বড় ভাই, তারা আমাদের সাথে যোগাযোগ করছেন, কথাবার্তা বলছেন, বা বাংলাদেশের নাগরিক যারা যোগাযোগ করছেন, সবার একটা প্রত্যাশা ছিল এই সময় এটা উপকৃত হবে না, অন্তত সেই সময়, এই সময় সে উপকৃত হবে না। আজকে একটা কথা বলি, এই সময়ে রিক্সাওয়ালারা, অটো রিক্সাওয়ালারা মিছিল কইরা তাদের অটো রিক্সার অধিকার আদায় করছে। আপনাদেরকে একটা জিজ্ঞাসা, আমরা কি পিলখানা হত্যার বিচার দাবিটা আদায় করতে পারবো না? এইটা শুধু বইলে আপনাদেরকে আমি এই জিজ্ঞাসাটা রাখছি যে আমরা কি এটা পারবো না? আগামীকালকে 3:30টায় জাতীয় প্রেস ক্লাবে আমরা একটা প্রোগ্রাম কল করেছি, অবস্থান কর্মসূচি, পিলখানা হত্যাকাণ্ড পুনঃতদন্ত চাই। এই পুনঃতদন্তের দাবিতে আমাদের অবস্থান কর্মসূচি আমরা হলো 3:30টায় আগামীকালকে আমরা দাঁড়াবো। যে সকল দেশপ্রেমিক নাগরিকদের, এখানে আমি আপনাদের একটা কথা বলি, মানে কেন এটা জরুরি, কেন জরুরি? প্রথমত, বাংলাদেশ নামের যে রাষ্ট্র, এই রাষ্ট্রের বিরুদ্ধে পার্শ্ববর্তী একটা রাষ্ট্র ষড়যন্ত্র করেছে, সে দেশের ভিতরে ঢুকে সেখানে সেনা অফিসারদেরকে হত্যা করেছে। এইটা ভারত নামের একটা রাষ্ট্র এই ধরনের একটা কলঙ্কজনক ঘটনা ঘটিয়েছে, এবং এই রাষ্ট্র বিষয়ে এই ঘটনা বিশ্বব্যাপী যদি জানাজানি হয়ে যায়, তাহলে সারা বিশ্বের কোথাও এদের সেনাবাহিনী, এদের গোয়েন্দা বাহিনী কেউ কোথাও প্রশ্রয় পাবে না, এবং এদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবে। এই একটা কারণে এই যে বিক্রম মিশ্র বাংলাদেশে আসছিল, এসে সে গোপন মিটিং করেছে, গোপন মিটিং করে এটা যেন না প্রকাশ পায় সেজন্য আইসা কলকাঠি নেড়ে গেছে। আমার কথা, এই বাংলাদেশ তো এখন হাসিনার বাংলাদেশ না, নাকি হাসিনার বাংলাদেশ? কিভাবে ব্যাখ্যা করবেন বলেন? যদি হাসিনার বাংলাদেশ না হয়, তাহলে এইখানে বিক্রম মিশ্র এসে কিভাবে প্রভাব খাটায়? আমি জিজ্ঞাসা করছি আপনাদের, আপনারা তার কাছে কিভাবে ধরা? জিজ্ঞাসা করছি, কে ধরা তার কাছে? উত্তর দিবেন আপনারা। তার কাছে কে ধরা বলেন? কেন বিডিআর বিদ্রোহ অথবা পিলখানা হত্যাকাণ্ড, যেটা, এটাকে আমি বিডিআর বিদ্রোহ বলবো না, পিলখানা হত্যাকাণ্ড, ভারতীয় রয়ের হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের ফলে যদি ভারত যদি এই হত্যাকাণ্ড ঘটায়, তো এখানে বাংলাদেশের নাগরিকদের সেই বিচার করতে, সেই আইডেন্টিফিকেশন, সেই ডিক্লারেশন দিতে সমস্যা কোথায়? সমস্যা কোথায়? নাকি আপনাদের কেউ জড়িত? বলেন এবার সমস্যা কোথায়? আজকে এইরকম শুনতে হলো গতকালকে যে
যারা খুন হয়েছে তাদের সন্তানদেরকে একটা ভালো একটা স্কুল কলেজে পড়তে দেয় না পর্যন্ত, আইএসবিতে অফিসার হিসেবে নিয়োগ পাবে সেই সুযোগ দেয় না, সেখানে নিষেধাজ্ঞা জায়গায় 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 জায়গায়। আমরা জানতে চাচ্ছি কেন এটা, কেন একজন নিহত সেনা অফিসারের সন্তান আর্মি হতে পারবে না, আর্মি অফিসার হতে পারবে না? কি সমস্যা, ভয় পাচ্ছেন কেন? সে খুঁজে বের করবে তার বাবার হত্যাকাণ্ডের রহস্য, এই জন্য তাকে সেনাবাহিনীর ভিতরে চাকরি নিতে দিবেন না। এই তো। আরো আগামীকালকে 3:30টায় যাদের মনে ভালো লাগে আপনারা আসবেন জাতীয় প্রেস ক্লাবে, আমরা এখানে অবস্থান করব এটার তদন্ত কমিশন গঠন করার জন্য। যে ঘটনাগুলো বের হয়েছে এগুলো মানার মতো না। আজকে আবারও একটা কথা বলি, জাহাঙ্গীর সাহেবকে বলছি, আমার গ্রেপ্তার করবেন, করেন। চুপ্পুর পদত্যাগের ইস্যুতে আমাকে নাকি গ্রেপ্তারের সিদ্ধান্ত নিয়েছিল একজন উপদেষ্টা জানাচ্ছে। চুপ্পুর পদত্যাগের ইস্যুতে যে আমরা ঘেরাও দিয়েছিলাম, হ্যাঁ, ওই ঘেরাওয়ের সময় এই সমন্বয়করা যাই আমাদেরকে থামাই দিছিল, আমাদের প্রোগ্রাম নষ্ট করে দিয়েছিল। আজকে জিজ্ঞাসা করছি, ওই দিন চুপ্পুর বাসভবনের সামনে তোমরা গিয়ে বলছিলা যে 2 দিনের মধ্যে চুপ্পু পদত্যাগ করবে, আপনারা প্রোগ্রাম বন্ধ করেন। 2 দিন শেষ হয়ে 2 মাস পড়তে যাচ্ছে। হ্যাঁ, চুপ্পু পদত্যাগ করেনি কেন? আমাদের প্রোগ্রাম কেন নষ্ট করছিলা? হ্যাঁ, আজকে আবার একজন বলছে যে আসিফ নজরুলের অফিস ঘেরাও করবে। হ্যাঁ, অফিস ঘেরাও করবে তারা। এই যে দেখেন রায়ের বাগে গিয়ে ফুল দিচ্ছে, হ্যাঁ, ছাত্রলীগ নেতা ওই দিন গুলি করে হত্যা করছিল। ওদেরকে বাইরে রাখছেন কেন বলেন? এদেরকে বাইরে রাখছিল কেন বলেন? কেন বাইরে রাখছিলেন? এদেরকে বাইরে কেন রাখছিলেন? এই যে দেখেন গুলি করতেছে। এই আমরা যে লড়াই করছি, এই লড়াই দেখেন, এই যে ভাই দেখেন, উনি দেখেন, এই যে মাথায় কড়াই, হাতে ঢাকুন, রুটি বলার বেলুন, এগুলো নিয়ে গেছে। হ্যাঁ, আমাদের আরো লড়াইয়ের কত ছবি ভিডিও আছে যেগুলো দেখাবো না। এখনো আমরা ভরসা পাই না। কখনো নির্বাচিত সরকার আসলে তখন আমরা নিজেরা জমা দিব যে দেখেন আমরা কেমন করে লড়াই করছি, আমাদের লড়াইটা কেমন ছিল, যে আমরা কতটুকু নির্ভীকভাবে লড়াই করছি, আমরা ওই দিন দেখাবো। এখনো ভরসা পাই না কেন? ওই যে পাসপোর্ট অফিসের ডিজি নুরুল আলম, সে পুলিশ সদস্য, ওই যে আব্দুল্লাহিল কাফিকে পাসপোর্ট প্রদান করেছে 4 ঘন্টার ব্যবধানে, আবেদন করছে 4 ঘন্টার মধ্যে, নকল কাগজ তৈরি করে দিয়ে দিছে পাসপোর্ট, শিরিন শারমিনের পাসপোর্ট দিয়ে দিছে। ওই ডিজি এখনো চাকরি করতেছে। আমার স্বরাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞাসা, জাহাঙ্গীর সাহেব আপনি উত্তর দিবেন আপনি, যে কেন ও এখনো চাকরি করতেছে ওখানে, বলেন। তাকে রাখার উদ্দেশ্য কি বলেন? রহস্য কি? কেন পাসপোর্টের ডিজিকে এখানে রাখা হয়েছে এখনো? আমরা কালকে সবাই আসবেন ইনশাল্লাহ, দেখা হবে জাতীয় প্রেস ক্লাবে। রিক্সা চালকরা তাদের দাবি যেহেতু আদায় করতে পারছে, আমরা সবাই মিলে এই বিডিআর বিদ্রোহের ঘটনা আদায় করতে পারবো না? পিলখানা হত্যাকাণ্ড, রয়ের সম্পৃক্ততা, ভারতীয় নাগরিকের সম্পৃক্ততা, হাসিনার পরিবারের সম্পৃক্ততা, শেখ পরিবারের সম্পৃক্ততা বের করতে পারবো না? দোয়া করেন ইনশাল্লাহ, দোয়া করেন। আমাদের সাথে মস্করা শুরু হয়েছে, মস্করা। এই যে দেখাচ্ছি, দেখেন, এই যে চেনেন নিয়ে রে, এই যে দেখেন, এই যে দেখেন, এটাকে চেনেন? এটা কর্নেল ইব্রাহিম দালাল। এই দালালদের সাথে এই দেখেন ভদ্রলোকরা সেখানে গিয়ে ছবি তুলতেছে। আমি জানি না এগুলো কেন করতেছেন আপনারা। এই যে কর্নেল ইব্রাহিম দেখেন, চেনা যায়? হ্যাঁ, স্মৃতিসৌধে গেছে, যাইয়া খিচ মাইরা ছবি তুলতেছে। তামাশা আমাদের সাথে, তামাশা। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত অভিমত ব্যক্ত করবেন, কমেন্টে জানাবেন আপনারা কি বলতে চান, আপনাদের অপিনিয়নটা কি থাকবে, আপনারা কি বলবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সাংবাদিক ইলিয়াস এমন একজন সাংবাদিক যিনি তথ্য প্রমাণের ভিত্তিতে কথা বলেন, তথ্য প্রমাণ ছাড়া কোনো কিছুই বলেন না। সাংবাদিক ইলিয়াস যেটা বলেছে সেটা নিঃসন্দেহে সত্য কথা বলেছেন এবং জেনে শুনে তথ্য প্রমাণ পেয়েই তিনি কথা বলেছেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সাংবাদিক ইলিয়াসের একটা প্রতিবেদন, একটা বক্তব্য তো নয় যেন একটা মিসাইল, আপনারা সকলেই সেটা জানেন। আমি আর বেশি কথা বাড়াতে চাই না। এই মুহূর্তে কোনো সাংবাদিককে বিশ্বাস করলে শুধুমাত্র সাংবাদিক ইলিয়াসকেই বিশ্বাস করা যায়, শুধুমাত্র এতটুকুই বলতে চাই আপনাদেরকে।
প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বাংলাদেশের মানুষের উচিত এই মুহূর্তে সাংবাদিক ইলিয়াসকে ফলো করে তার প্রতিবেদনগুলো দেখা। তাহলে বুঝতে পারবেন বাংলাদেশ নিয়ে কিভাবে ষড়যন্ত্র চক্রান্ত চলছে। সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের মতামতের সঙ্গে আমি সম্পূর্ণভাবে একমত। আপনারা জানাবেন আপনাদের অভিমত কমেন্টে, আপনারা কি বলতে চান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে। দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।